তো আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ওয়েবসাইট কিভাবে সেট আপ করে। হ্যাঁ, যেহেতু আমরা অন পেজ এসইও নিয়ে কাজ করি বা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করি, আমাদেরকে কিন্তু আপনার ওয়েবসাইটের লগ ইন করতে হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বা ক্লায়েন্টের কাজ যদি বাদ দিই, নিজের যদি কাজের কথা বলি, ধরেন আমার এই নিজের একটা ব্লগ সাইট আছে যেটা আমি মেনটেন করি বা এফিলিয়েট সাইট আছে। তো আমাদের তো আসলে ওয়ার্ডপ্রেসের যে সেট আপ, বেসিক সেট আপ, কীভাবে আপনার ডোমেন হোস্টিং মানে সেট আপ করে ওয়ার্ডপ্রেসটা, হ্যাঁ, ডোমেন হোস্টিং থেকে তারপরে আপনার সেটাকে বেসিক কাস্টমাইজেশন যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। হ্যাঁ, এরকম ধরেন একটা ওয়েবসাইট, এটা এটা অনেক মানে সাজানো না, ঠিক আছে, এটা জাস্ট একটা র্যান্ডম। আর আমি তো কোনো মানে ইয়া না আপনার, মানে ওয়েব ডেভেলপার না বা বা এই ধরনের কোনো স্কিল আমার নাই, ঠিক আছে। সো আমার থেকে আসলে আহ, ভালো ডিজাইন এক্সপেক্ট করা যাবে না, বাট ডিজাইন নিয়ে কোনো কথা বলবো না, কথা বলবো বেসিক্যালি কীভাবে সেট আপ করতে পারি, বেসিক সেট আপ। ডিজাইনের বিষয়গুলো আসলে এটা মানুষের স্কিলের উপরে ডিপেন্ড করে। যারা ডিজাইন নিয়ে কাজ করে তারা হয়তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। হ্যাঁ, সো ধরেন এই যে একটা ওয়েবসাইট, হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা, এটা তো আপনার এই যে এই গ্রাফিকগুলো দেখতে পাচ্ছেন, কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার ডোমেনটা কি করা হয়েছে, সেট আপ করা হয়েছে হোস্টিং এর সাথে। কিভাবে আমরা যখন একটা ডোমেন হোস্টিং পারচেস করব, হ্যাঁ, ডোমেন হোস্টিং পারচেস করার পরে আমরা কিভাবে এই ডোমেন হোস্টিং মার্জ করে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি, সেটা বেসিক্যালি আমরা দেখব। তো যখন যখন আমরা ডোমেন হোস্টিং পারচেস করব, পারচেস করার পরে যখন ডোমেন হোস্টিংটা একসাথে মার্জ হয়ে যাবে, অর্থাৎ ডোমেন হোস্টিং যখন কানেক্টেড হয়ে যাবে, তখন আমরা যেটা করতে হবে, আমাদের সি প্যানেলে লগ ইন করতে পারবো। হ্যাঁ, সি প্যানেলে লগ ইন করতে পারবো। এবং সি প্যানেলে লগ ইন করার অনেকগুলো মানে ওয়ে আছে। অনেকের আছে আপনার ওই হোস্টিং প্রোভাইডারের ড্যাশবোর্ডে গিয়ে ওইখান থেকে সি প্যানেলে লগ ইন করতে হয়। অনেকে আছে আবার যেরকম নেম চিপ যদি ইউজ করেন সরাসরি সি প্যানেল পাবেন। হ্যাঁ, এরকম বিভিন্ন ইয়া থাকে। সো আপনি যেই হোস্টিংটা ইউজ করবেন, হোস্টিংয়ের যেই প্যাকেজটা আপনি ইউজ করবেন, ওই প্যাকেজটা উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি কী ধরনের ফেসিলিটিস পাবেন। হ্যাঁ, যাই হোক, তো সেই ক্ষেত্রে আপনি সি প্যানেলে যাবেন। সি প্যানেলে যাবেন কিভাবে, যদি আপনার সরাসরি সি প্যানেল থাকে আপনার, তাহলে আপনি ডট কমের পরে অর্থাৎ ডট নেট আপনার যে ডোমেন নেম, সেটার পরে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে এখানে লিখবেন সি প্যানেল, ঠিক আছে। এই যে ডোমেন নেম, ডোমেন নেমের পরে একটা স্ল্যাশ দিবেন, ফরওয়ার্ডিং স্ল্যাশ, তারপর দিবেন হলো সি প্যানেল, সি প্যানেল লিখবেন, ঠিক আছে। সি প্যানেল লেখার পরে যখন ইন্টার দিবেন, আপনার এখানে সি প্যানেল আসবে। হ্যাঁ, সি প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। সো এটার সি প্যানেলটা এভাবে আসবে না, কারণ হলো এটা আসলে সরাসরি সি প্যানেলের আন্ডারে নাই, ঠিক আছে। সো আপনাদের ক্ষেত্রে আসবে, হ্যাঁ, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে। এখন আপনারা সেই ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় পাবেন? আচ্ছা, এটার সি প্যানেলটা আসছে, দেখা যাচ্ছে। এরকম আসবে। হ্যাঁ, সো এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা কোথায় পাবেন? এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি পাবেন হলো আপনি যে হোস্টিং প্রোভাইডার থেকে আপনি এই হোস্টিংটা নেবেন, তারা আপনাকে ইউজার নেম পাসওয়ার্ডটা প্রোভাইড করবে, ঠিক আছে। আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারা। হ্যাঁ, আহ, পরবর্তীতে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনি যেটা করবেন, এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করলে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন যখন লগ ইন করবেন, আপনি লগ ইন করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এরকম। হ্যাঁ, এখানে আরও অনেক অপশন পাবেন, অনেক অপশন থাকবে, যেটা হলো সি প্যানেলের ড্যাশবোর্ড। সো আমি দেখাচ্ছি না, কিছু প্রাইভেসির জন্য দেখাচ্ছি না। হুম, এবং রাইট সাইডে আপনি আপনার ডোমেনটা দেখতে পারবেন, যে ডোমেনটা আপনার মানে যেই ডোমেনটা হলো মেইন ডোমেন হিসাবে কাজ করছে এখানে সি, এই যে আপনার হোস্টিংয়ে। হ্যাঁ, তো এখানে আমরা অনেক অনেক অপশন দেখতে পাবো। এটা হলো সি প্যানেলের আপনার ইন্টারফেস। তো সেক্ষেত্রে দেখে গেল আহ, এক এক হোস্টিং প্রোভাইডারের সি প্যানেল এক এক রকম হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এরকমই যে হবে বিষয়টা এরকম না, একটু চেঞ্জেস থাকতে পারে। সো সেটা দেখে আসলে আপনার মানে মানে অডিট হওয়ার কিছু নাই। মানে এখানে
যেভাবেই থাক সেটা কোনো প্রবলেম না, আমরা খুঁজে নেব। আর আমাদের সবগুলো অপশন প্রয়োজনও হবে না, কারণ আমরা তো আসলে এত এক্সট্রিম লেভেলের কোনো কাজ এখানে করব না। বেসিক্যালি যারা ডেভেলপার, হ্যাঁ, আপনার কোডিং নিয়ে কাজ করে তাদের বেশি প্রয়োজন হয় এখানে। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব যে আপনার এখান থেকে আমরা যেটা করব এখানে সার্চ করব। হ্যাঁ, এখানে আপনার সার্চ করব আমরা, ঠিক আছে। এই সার্চ করার পরে আমরা এখান থেকে যদি সার্চ করব, সার্চ করার পরে আপনার আমরা চলে আসব আপনার এখানে ইয়া পাবো। আরেকটা স্ক্রিনশট আমি যদি দেখাই, এখানে আপনার সফটওয়্যার কলার্স অ্যাপস একটা অ্যাপস আছে, যে অ্যাপসটা আমরা খুঁজে নেব। হ্যাঁ, অথবা ওয়ার্ডপ্রেস নামের কোনো সফটওয়্যার থাকবে সেটা আমরা খুঁজে নেব, ঠিক আছে। আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতে পারি, অথবা সফটওয়্যার কলার্স লিখেও সার্চ করতে পারি আমরা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আপনার এখানে এই যে ওয়ার্ডপ্রেস সরাসরি সার্চ করতে পারেন, অথবা সফটওয়্যার কলার্স অ্যাপস ইনস্টলার দিকে সার্চ করলে এটা পাবেন আপনি, ঠিক আছে। তখন আপনি যেটা করবেন, এই সফটওয়্যার কলার্স অ্যাপস ইনস্টলারে যখন ক্লিক করবেন তখন আপনার এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে আপনাকে, এরকম। হ্যাঁ, এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। দেখেন এখানে অনেক ধরনের আপনার এই সিএমএস প্ল্যাটফর্ম আছে। সিএমএস প্ল্যাটফর্ম বলতে যেটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হচ্ছে, ঠিক আছে। যেখানে আমরা এই সিএমএস প্ল্যাটফর্মগুলো আমরা যারা নন কোডার, ঠিক আছে, আমরা যারা কোড বুঝি না, আমাদেরকে হেল্প করে ওয়েবসাইট মেনটেন করার ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে আপনার ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, তারপর এবং থ্রিকার্ট আছে, তারপর আপনার এখানে পিএইচপি বিবি আছে, এরকম আরও অনেকগুলো আছে, কিন্তু বেস্ট কতগুলো আপনার সিএমএস প্ল্যাটফর্ম আছে। সো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইউজ করব, কারণ ওয়ার্ডপ্রেস হলো সবচেয়ে জনপ্রিয় সিএমএস প্ল্যাটফর্ম, যেটা হলো যে ওয়ার্ল্ডের আপনার প্রতি 3টা ওয়েবসাইটের একটাই ওয়ার্ডপ্রেস ইউজ করা হয়, মানে এত জনপ্রিয়। সো আমরা এখান থেকে আপনার এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসব এরকম ড্যাশবোর্ডে। বুঝছেন, আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে। এখান থেকে আমরা আমাদের ডোমেনটা সেট আপ করে নিতে হবে। সো এখানে যখন আমরা এখানে ক্লিক করব, মানে এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, এখানে আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন যে আপনার যে লেটেস্ট যে ভার্সন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন সেটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, অলওয়েজ লেটেস্ট ভার্সনটাই নেবেন, কারণ এই লেটেস্ট ভার্সনের উপরে ডিপেন্ড করে কিন্তু ফার্দার আপডেটগুলো আসবে। সো দেখা গেল আপনি যদি কোনো ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন, অনেক সময় থিম, আপনার প্লাগিং, এগুলো অনেক সময় প্রপারলি কাজ করবে না, ঠিক আছে। সো আমরা লেটেস্ট যে ভার্সন 5.6 এটি আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি, এবং এখান থেকে আপনার যেটা করতে হবে চুজ ইনস্টলেশন ইউআরএল, ঠিক আছে। সো ইনস্টলেশন ইউআরএলটা আপনি যেটা করবেন এখান থেকে দিয়ে দিবেন। সো এখানে আমার অনেকগুলো ডোমেন আছে, ঠিক আছে, অনেকগুলো ডোমেন আছে। সো এখান থেকে ক্লিক করে আপনি আপনার ডোমেনটা, যেই ডোমেনটা ইনস্টল করবেন, ঠিক আছে, যে ডোমেনের আন্ডার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন ওইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি যেটা করবেন যে আসলে কি রাখতে চান আপনি এখানে, আপনি কি এসটিটিপি রাখবেন, নাকি ডাব্লিউডাব্লিউ সহ রাখবেন, নাকি এসটিটিপিএস, কোনটা মানে প্রোটোকল, মানে মানে এটা ইউজ করতে চান, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার এখানে যদি আমাদের মানে এসএসএল সার্টিফিকেটটা কিনা থাকে, ঠিক আছে। এসএসএল সার্টিফিকেট বলতে আপনার আমি যেটা বলতেছি যে আমরা দেখি না যে আপনার এখানে এটা থাকে যে এই যে সিকিউর সকেট লেয়ার যেটাকে আমরা বলছি, হ্যাঁ, এই যে এই এসএসএল সার্টিফিকেটটা যদি কিনা থাকে তাহলে আপনি নিচের দুইটার যে কোনো একটা সিলেক্ট করবেন, এসটিটিপিএস অথবা এসটিটিপিএস ডাব্লিউডাব্লিউ সহ। আর আপনার যদি এই মানে এসএসএলটা কিনা না থাকে তখন কিন্তু আপনার উপরে দুইটা যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সো আমরা ডাব্লিউডাব্লিউ নিতে পারি, নন ডাব্লিউডাব্লিউ নিতে পারি, আমাদের ইচ্ছা। এটাতে আসলে আহামরি তেমন কোনো বেনিফিট আপনার নাই। আপনি এসটিটিপি আপনি ডাব্লিউডাব্লিউ ইউজ করেন আর নন ডাব্লিউডাব্লিউ ইউজ করেন, ঠিক আছে। সো অনেকে আবার বলে, অনেকেই দেখবেন যে বলবে যে ডাব্লিউডাব্লিউ সহ ইউজ করার জন্য, ঠিক আছে, তারা একটা রেফারেন্স দেয় যে গুগল নিজেই তো ডাব্লিউডাব্লিউ ইউজ করে, ঠিক আছে, ডাব্লিউডাব্লিউ ইউজ করে।
তো সেটা থেকে আসলে বলে যে গুগল যেহেতু নিজে ইউজ করে ডাব্লিউডাব্লিউ সহ, আমরা ডাব্লিউডাব্লিউ সহ ইউজ করি, তো এটাতে কোনো বেনিফিট আছে? আসলে এরকম কোনো বেনিফিট মনে হয় না আছে। সো যেটাই নিন নো প্রবলেম, ঠিক আছে, এসটিটিপিএস ছাড়া যেটাই নিন নিতে পারেন। সো তারপরে এখান থেকে আপনি আপনার ডোমেনটা সিলেক্ট করে দিবেন। আর ইনডিরেক্টরি, এই যে ইনডিরেক্টরি, এটা আপনি ব্ল্যাঙ্ক রাখবেন, ঠিক আছে। যেহেতু অলরেডি আমার এটা ইনস্টল করা এখানে, ঠিক আছে, এটাকে তো আর ইনস্টল করা যাবে না, রেপ্লিকেট করা যাবে না, ঠিক আছে। সো এখানে এটা ব্ল্যাঙ্ক রাখবেন আপনার, ঠিক আছে। ব্ল্যাঙ্ক রাখলে আপনার যেটা হবে যে এরকমভাবে সরাসরি ইনস্টল হবে, ঠিক আছে। তো এখানে আপনার এটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক থাকবে। অ্যান্ড দেন এখানে আপনি যেটা করবেন সাইট নেম দিয়ে দিবেন, আপনার যে সাইট নেম ওই সাইট নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে সাইট ডেসক্রিপশন এটা দিয়ে দিবেন। এই এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন ফার্দার আপনি, ঠিক আছে। সো এখানে আপাতত চেঞ্জ করলেও পারেন, আপাতত দিয়ে দিলেও পারেন, না দিলেও পারেন, নো প্রবলেম, আপনি ফার্দার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এনেবল মাল্টি সাইট, এটা আমরা চেকমার্ক করে দিই। আর এখান থেকে আমরা যেটা করব যে অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমরা দিয়ে দিব এখানে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেটা করব যে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা অবশ্যই কী করবো, যে স্ট্রং একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, যেটা আসলে মানে থিঙ্কিং করবে না মানুষ, ঠিক আছে। কারণ আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি উইক হয় তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু হ্যাক করে ফেলতে পারবে ইজিলি, ঠিক আছে। সো আপনি এখানে আপনি এরকম একটা ইউজার নেম পাসওয়ার্ড দেবেন যেটি স্ট্রং হবে এবং আপনি সেটাকে কোথাও সেভ করে রাখবেন, ঠিক আছে। সো ধরেন এখানে কি দেওয়া যায়, ধরেন এখানে আপনার এরকমভাবে দেখেন, এখানে বলতেছে 76% স্ট্রং হয়েছে, ঠিক আছে। আমরা এখানে 100% করে ফেলি এটাকে, এখানে 100% স্ট্রং হয়ে গেছে। সো এরকম একটা আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারি, ঠিক আছে। এখানে অ্যাডমিন ইউজার নেমের জায়গায় আপনি একটা ইউজার নেম সেট করবেন, আর পাসওয়ার্ডের জায়গায় ভালো একটা পাসওয়ার্ড সেট করবেন, ঠিক আছে। সো আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেহেতু আমি ডিলিট করে ফেলবো এটা আবার, মানে এখানে আপনার এটা আমি আর ইনস্টল করছি না, এখানে জাস্ট দেখানোর জন্য বললাম। এখানে একটা ইমেল দিয়ে দিবেন, ভ্যালিড ইমেল, যে ইমেলে আপনার সমস্ত ইনফরমেশনগুলো যাবে, এবং ফার্দার যখন আপনার কোনো ধরনের রিকভারি প্রসেসিংয়ের প্রয়োজন হবে, আর রিকভারি করার প্রয়োজন হবে, ইউজার নেম হোক, পাসওয়ার্ড হোক, বা আদার্স কোনো বিষয় যদি থাকে, আপনি কিন্তু ওই ইমেল দিয়েই কমিউনিকেট করবেন, আপনার ওই ইমেলের সাথে ওই মেল দিয়ে কমিউনিকেট করা হবে, ঠিক আছে। সো আপনি একটা মানে ভ্যালিড ইমেল দিবেন, যেই ইমেলটা আপনি রেগুলার ইউজ করেন এবং সিকিউরিটি ভালো আছে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট হলো সিকিউরিটি ভালো থাকতে হবে, ঠিক আছে। কারণ এই ইমেলটা যেহেতু আপনার এই সাইটের সাথে কানেক্টেড, ইমেলটা যদি কোনো কারণে আপনার হ্যাক হয় তাহলে আপনার সাইটের উপরে কিন্তু এফেক্ট পড়তে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু ইমেলটা হ্যাক করে আপনার কী করবে, সাইটের ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ মানে ইজিলি সে নিয়ে নিতে পারবে, ঠিক আছে, ফরগেট দিয়ে। সো আপনাকে অবশ্যই ভ্যালিড একটা ইমেল এবং মানে ইউজ করতে হবে, যেটা আপনার সিকিউরিটি ভালো আছে, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ আছে, আমরা ইংলিশই রাখলাম। এখান থেকে আপনি সিলেক্টেড প্লাগিংগুলো চাইলে নিতে পারেন। সো আমরা এই প্লাগিংগুলো নিচ্ছি না আপাতত, কারণ প্লাগিং আমরা আমাদের মতো করে প্রয়োজনীয় প্লাগিংগুলো ইনস্টল করে নিব, আপাতত এখান থেকে নিচ্ছি না, ঠিক আছে। অ্যাডভান্সে যদি আসেন, দেখেন অ্যাডভান্সে কিছু বিষয় আছে, যেরকম ডেটাবেস নেমটা আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। সো ডেটাবেস নেমটা আপনি যেটা করবেন যে এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে ডেটাবেস নেমটা দিতে পারবেন, ঠিক আছে এখানে। সো আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিচ্ছি, এখান থেকে এগুলো চেঞ্জ করছি না। তারপর আপনার এখান থেকে আপনার এই যে আরও কিছু আছে, যেরকম অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগিং, হ্যাঁ, থিম, এই যে যখনই কোনো অটো মানে আপডেট আসবে, নতুন আপডেট আসবে, সে আপডেটগুলো অটোমেটিক্যালি নিবে নাকি আপনি ম্যানুয়ালি সেইগুলো দিবেন, হ্যাঁ। সো আমরা যেহেতু সব কিছু মানে লেজিট ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এইগুলো অটো আপডেট দিয়ে রাখবো, যখনই আপডেট আসবে এটার জন্য অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেয়, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, অনেক সময় এই অটো আপডেটগুলো প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। যেরকম আপনার অটোমেটিক্যালি থিম আপডেট হওয়ার ফলে বা প্লাগিং আপডেট হওয়ার পরে আপনার লেআউট ভেঙে যেতে পারে বা এরকম প্রবলেম হয়, বাট হয় না, মানে অনেকের হতে পারে, ঠিক আছে। সো সেক্ষেত্রে যেটা করবে, আমরা তো অলওয়েজ ব্যাকআপ রাখি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় আবার দেই না, অটো আপগ্রেড চেকমার্ক করি না, কারণ হলো যে আমরা আমাদের মতো করে
আর যখন আপডেট আসে সে একটা নোটিফিকেশন দেখায়, আমরা তখন দেখে তারপর ব্যাকআপ নিয়ে তারপর আপডেটটা করে নিই, ঠিক আছে। সো এরকম প্রবলেম খুব কম মানুষেরই হবে, যারা হয়তো আপনার লিগ্যাল থিম প্লাগিং ইউজ করবে তাদের এই প্রবলেমগুলো হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে চেক দিয়ে দুইটাই চেকমার্ক করে দিচ্ছি যে অটোমেটিক্যালি যেন আপডেট হয়ে যায় যখন আপডেট আসে। ব্যাকআপ লোকেশন, আপনি ব্যাকআপটা কোথায় নেবেন, ঠিক আছে। আপনি যদি লোকাল ফোল্ডার ক্রিয়েট করে নিতে চান নিতে পারবেন, আপনার ব্যাকআপটা কোথায় যাবে সেটা প্রয়োজন নেই, বাই ডিফল্ট যেখানে আছে সেখানেই রাখছি। যেহেতু আমরা টেকনিক্যালি এত সাউন্ড না, আমরা অনেক ডিপে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবো না, ঠিক আছে। তারপর অটোমেটিক ব্যাকআপ আপনি কয়বার নিতে চান, ঠিক আছে। সো এখান থেকে আপনি দিতে পারেন ওয়ান্স এ মান্থ, বা আপনি চাইলে ওয়ান্স এ উইকলি নিতে পারেন, বা ওয়ান্স এ ডে প্রতিদিনই নিতে পারেন। সো প্রতিদিন তো প্রয়োজন না, ওয়ান্স এ মান্থ আমরা সেট করলাম যে মাসে নিবে, প্রতি মাসে কয়বার নিবে, প্রতি মাসে নিবে হইলো আপনার ধরেন 2বার, যে প্রতি মাসে 2বার ব্যাকআপ নেবে অটোমেটিক্যালি, অথবা প্রতি মাসে 1বার ব্যাকআপ নেবে। সো এটা আমরা এখান থেকে সেট করে দিব। সেট করে এখান থেকে আমরা একটা থিম চয়েস করে দিব। থিম আমরা চাইলে চয়েস করতে পারি, নাও দিতে পারি। অটোমেটিক্যালি একটা থিম কিন্তু এখানে আপনার হয়ে যাবে, মানে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এগেইন আমরা এখানে আবার আপনার ইমেলটা দিয়ে দিব, যেটাতে বলা আছে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, ঠিক আছে। অর্থাৎ আমরা যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম এই ওয়ার্ডপ্রেসের ডিটেলস ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ইমেলে চলে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে দিলেও মানে সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আমরা এখানে যেটা দিব সেটাই কাজ করবে, অথবা আমরা এখানে দুইটাই দিয়ে দিতে পারি, ঠিক আছে। দুইটাই দিয়ে দিতে পারি, ধরেন আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম, ধরেন এখানেও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা যেটা করবো এখান থেকে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। উইথিন ফিউ মিনিটসের মধ্যে ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হওয়ার পরে আমরা আসলে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবো, ঠিক আছে। সো একটা ওয়েবসাইট মানে বিল্ড করতে মানে ফ্রেমটা দাঁড় করাতে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে, বুঝতে পারছেন। 1 মিনিট সময় লাগে, আর বেশি লাগে না। তো এটা হলো মানে এই সেম কাজটাই যখন আপনি কোডিং করে করবেন তখন আপনাকে 5-7 দিন সময় দিতে হবে, ঠিক আছে। আপনাকে অনেক কোড করতে হবে, ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে হবে, অনেক জিনিস। তো আপনার ওয়ার্ডপ্রেসে ইজিলি আমরা করে ফেলতে পারছি, ঠিক আছে। সো আমি এখানে কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ইনস্টল করার পরে কিন্তু আমাদের আসলে এরকম একটা মানে এরকম ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। লেআউট মানে লেআউট যেটা সেটা আপনার ভিন্ন থাকতে পারে আপনার ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে যে আপনার থিমের উপরে, ঠিক আমার এখানে যেরকম দেখা যাচ্ছে এরকম নাও দেখা যেতে পারে আপনার এখানে, ঠিক আছে। সো আমরা যেটা করব যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদেরকে কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে হবে। আমরা কিন্তু এতক্ষণ ছিলাম কোথায়, সি প্যানেলের ড্যাশবোর্ডে, ঠিক আছে। সি প্যানেলের ড্যাশবোর্ডে ছিলাম। সো সি প্যানেলের ড্যাশবোর্ডে যেটা হয় যে আপনার ওইখান থেকে বেসিক্যালি আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ বা কন্ট্রোল করি, বেসিক্যালি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করি, যেটাকে বলা হচ্ছে সি প্যানেল মিনস কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। সো আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, আমরা ওয়ার্ডপ্রেসের আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবো, ঠিক আছে। সেই জন্য আমাদেরকে লিখতে হবে ডব্লিউপি ই ডট আমাদের যে ডোমেন নেম আছে এই ডোমেন নেমের পরে ফরওয়ার্ডিং স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন হলো wp-admin, wp-admin লিখবেন। লিখে আপনি এখানে ইন্টারপ্রেস করলে আপনি এখানে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। সো আমি এখান থেকে লগ ইন করি। সো আমি ইউজার নেম পাসওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমরা পাসওয়ার্ডটা দিলাম, আর এখানে আমরা ইউজার নেমটা দিব। তো এখানে পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড কোনটা বুঝতে পারছেন? ওই যে আমরা যখন সেট আপ করছিলাম ওইখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম না আমরা নিজেদের মতো করে, ওই ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু, ঠিক আছে। সো এখানে আমরা পাসওয়ার্ডটা বসালাম, ইউজার নেমটা আমি বসালাম। আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করলাম তখন কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম, ঠিক আছে। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে বেসিক্যালি আমরা পুরো ওয়েবসাইটটাকে ডিজাইনিংয়ের যে বিষয় থাকে, কাস্টমাইজেশনের যে বিষয় থাকে সবগুলো মেনটেন করি, ঠিক আছে। তো এখান থেকে আমরা সব কিছু করতে পারবো। তো ওয়েবসাইট
সেট আপ করার পরে আমাদের প্রথম যে কাজ মানে প্রথম যে কাজটা সেটা হলো এখান থেকে আমাদের র্যান্ডম অর্থাৎ বাই ডিফল্ট কিছু পেজ আপনার ক্রিয়েট করা থাকে, ঠিক আছে? কিছু পেজ, তারপর কিছু পোস্ট, হ্যাঁ, তারপর কিছু কমেন্ট, ঠিক আছে? এরকম কিছু বিষয় থাকে। তো আমরা যেটা করব, যখনই আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো তখন আমরা যে করব, যেখানে যে পোস্টগুলো ক্রিয়েট করা থাকবে, ঠিক আছে, পোস্টগুলো যেগুলো ক্রিয়েট করা থাকবে সেগুলো আমরা এখান থেকে আপনার ডিলিট করে দিব, ঠিক আছে? যেগুলো বাই ডিফল্ট করা থাকবে, ঠিক আছে? এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এই যে আমরা যে পোস্টটা সিলেক্ট করব সেটা মানে যে পোস্টটা ডিলিট করব সেটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা চলে আসব মুভ, ঠিক আছে, মুভ টু ট্রেস দিব এবং ওইখান থেকে আমরা ডিলিট করে ফেলতে পারবো খুব ইজিলি। আচ্ছা, তারপর এখানে বাই ডিফল্ট অনেকগুলো পেজ থাকবে, ওই পেজগুলো আপনি এখানে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? সেম প্রসেসে আপনি সিলেক্ট করবেন যে পেজগুলো করতে চান, এখানে দিলে সবগুলো হবে, বা ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মানে কোনো পেজ ডিলিট করতে চাইলে সিলেক্ট করবেন অ্যান্ড দেন এখান থেকে মুভ টু ট্রেস, এবং এখানে আমি যদি ধরেন ট্রেসে দেই, ঠিক আছে, তাহলে দেখেন আপনার সবগুলো এখান থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে ট্রেসে চলে আসবে, এখানে আরেকটা অপশন ক্রিয়েট হবে ট্রেস, ঠিক আছে? ওইখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন, ঠিক আছে? তারপর বাই ডিফল্ট যে কমেন্টগুলো থাকবে, ঠিক আছে, ওই কমেন্টগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, সেমভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তারপর আপনি যেটা করবেন, অ্যাপিয়ারেন্স আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে আপনার আসবেন অ্যাপিয়ারেন্স না সরি সেটিংস, হ্যাঁ, সেটিংস থেকে আপনি আসবেন হলো রিডিং, সেটিংস থেকে রিডিংয়ে আসবেন। রিডিংয়ে এসে আপনি যেটা করবেন যে আপনার ওয়েবসাইটটাকে আপাতত সার্চ ইঞ্জিনের জন্য ডিসকারেজ করে দেবেন। এখানে একটা অপশন পাবেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ঠিক আছে? সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দ্যাটস মিন হলো এখানে বলা আছে, দেখেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ঠিক আছে? অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা তো একেবারে নতুন থাকবে, তাই না? অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশনে থাকবে, মাত্র আমরা ইনস্টল করলাম, তাই না? আমরা তো এখনও কন্টেন্ট পাবলিশ করিনি, ডিজাইনিংয়ের কাজ থাকবে, অনেক কাজ থাকবে, তাই না? সব কিছু যখন রেডি হবে দেন কিন্তু আমরা কি করব, এই ওয়েবসাইটটিকে মানে আপনার সার্চ ইঞ্জিনে সাবমিট করব। সো এই অবস্থায় যদি সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে ব্রাউজ করে অর্থাৎ ক্রল করে, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে যে ক্রলার আছে, ক্রল যদি আসে দেখে কোনো প্রকার কন্টেন্ট কিন্তু পাবে না। তো এটা আসলে এভাবে অনেক এক্সপার্টই বলেন যে এইভাবে আসলে ইন্ডেক্স করানো ঠিক না। একটা ওয়েবসাইট কন্টেন্ট থাকবে, কন্টেন্ট পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট প্রোভাইড করব আমরা। তারপরে আপনার এখানে যখন আমাদের ওয়েবসাইটে রেডি হবে ফুললি, ঠিক আছে, ফুললি যখন রেডি হবে তখনই আমরা এটাকে ইন্ডেক্স করি, ঠিক আছে? তো সেই জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমরা এটাকে এই সার্চ ইঞ্জিনটাকে ডিসকারেজ করে দেবো। আপনার এখানে এরকম থাকবে, এই চেকমার্ক করা থাকবে না, ঠিক আছে? আপনি এটা দিবেন, দিয়ে সেভ এন্ড চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েবসাইটটা কি করবে, গুগল ইন্ডেক্স করতে পারবে না। আমরা ব্লক করে দিলাম, ওই যে রোবট ডস টিএক্সটির কথা বলছিলাম না, যে রোবট ডস টিএক্সটি দিয়ে আপনার ওয়েবসাইটটাকে ব্লক করে রাখতে পারবেন। আমরা এখন যে কাজটা করলাম এটা একটা রোবট ডস টিএক্সটি কাজই হলো, হয়তোবা আমরা কোড করিনি, আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করছি, কোড করিনি, কিন্তু এই কোডটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে ব্যাকএন্ডে, ঠিক আছে? আমরা আপনার এইটা কি করলাম, যে পুরো ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন থেকে আপনার ডিসকারেজ করে দিলাম, যে সার্চ ইঞ্জিনের যে ক্রল আছে তারা চাইলেও আপনার আমার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে পারবে না, করবে না, ঠিক আছে? আমি বলে দিলাম যে ইন্ডেক্স করার প্রয়োজন নেই, ঠিক আছে? তারপরে এখানে আমরা আর তারপরে যেটা করব, যে এখান থেকে আমরা রিডিংয়ের পরে জেনারেল রাইটিং এগুলো একটু চেক করব, ঠিক আছে? তারপর পারমালিঙ্ক আছে, এগুলো একটু চেক করব আমরা, ঠিক আছে? সো এখানে আমরা যদি দেখি জেনারেলি কি আছে, এখান থেকে আমি বলেছিলাম যে আপনাদেরকে, যে আপনারা যে সাইট টাইটেল দিবেন, হ্যাঁ, তারপরে আপনারা এখানে ট্যাগ লাইন এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমরা দেখেছিলাম, সো এগুলো আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? সো আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, ধরেন আপনারা এখানে যদি দেই, ধরেন এখান থেকে আমরা চেঞ্জ করে দিই, ধরেন আমরা দিয়ে দিই স্যাম র্যাঙ্ক, ঠিক আছে, সাইট টাইটেল, আর এখানে ট্যাগ লাইন দিয়ে দিই ইউর, ধরেন এখানে কি দেওয়া যায়, একটা ট্যাগ লাইন ধরেন আপাতত দিয়ে দিই, ধরেন আপাতত এটি দিয়ে দিলাম, ঠিক আছে? তো দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে আমরা সবকিছু ঠিকঠাক থাকলে এখানে
কেবিন চেঞ্জ করে দিব, ঠিক আছে। তারপর আমরা যেটা করব, এখান থেকে জেনারেল গেল, তারপর রাইটিংয়ে যদি আসি, এখান থেকে আমরা কিছু দেখতে পারবো। ক্লাস এডিটর নাকি ব্লক এডিটর ইউজ করব আমরা, ঠিক আছে। তারপরে এখানে আপনার ইউজার সুইচ টু এডিটর, ঠিক আছে। তো এই বিষয়গুলো, সো এখানে আমরা যেটা করছি যে বাই ডিফল্ট যা আছে তাই, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করছি না, বহুত প্রয়োজন নেই আমাদের। এখান থেকে ডিসকাশন সেটিং থেকে অনেক বিষয় এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। সো আপাতত এগুলো আমাদের আসলে প্রয়োজন নাই, এখানে অনেক সময় দেখেন এখানে একটা অপশন আছে, অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট older দেন 40 days। অনেক সময় দেখা যায় যে আমরা দেখবেন যে অনেক মানে ব্লগে গেলে দেখবেন যে আপনার ওইখানে অনেক মানুষ কমেন্ট করে, বাট আমাদেরকে কমেন্ট করতে দেয় না, কমেন্ট করার কোনো অপশন নাই। সো এরকম কোনো অপশন যদি রাখতে চান যে আমার ব্লগ আমি পাবলিশ করব এবং ওইখানে প্রথম 14 দিন মানুষ কমেন্ট করতে পারবে, 14 দিন পর আর কমেন্ট করতে পারবে না, এরকম কোনো কিছু যদি রাখতে চান এখান থেকে আপনি রাখতে পারবেন। সো এগুলো আসলে আপাতত আমাদের প্রয়োজন নাই, পরবর্তীতে হয়তো প্রয়োজন হতে পারে, যদিও প্রয়োজন হয় না এত বেশি আমাদের, ঠিক আছে। তো আমরা এখানে আপনার যেটা করলাম যে আপাতত কোনো কিছু চেঞ্জ করছি না, ঠিক আছে। আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে কোনো জিনিস চেঞ্জ করে নিতে পারেন। পারমালিঙ্কে আমাদের কিছু কাজ আছে। পারমালিঙ্ক, হ্যাঁ, দেখেন এখানে পারমালিঙ্ক দেওয়া আছে পোস্ট নেম, হ্যাঁ। পোস্ট নেম মানে হলো আমাদের যে পারমালিঙ্কটা হবে, ঠিক আছে। পারমালিঙ্কটা হবে যে এরকম হবে। দেন আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। দেন এখানে এটাতে আসি, ব্লগে, দেন এটা কি ওপেন করি, ঠিক আছে। পোস্ট ক্রিয়েট করার পরে আমার পারমালিঙ্কটা এখানে আসছে কি, যে ওয়েবসাইট নেম, তারপরে আপনার আসলো হলো যে আপনার আমি যেই কিওয়ার্ডটা সেট করেছি, হ্যাঁ, সেই কিওয়ার্ডটাই কিন্তু আছে, অন্য কিছু কিন্তু আপনার এখানে পারমালিঙ্কে নেই, ঠিক আছে। সো অনেক সময় দেখা যায় কি পারমালিঙ্কে আপনার এরকম ডেট থাকে, হ্যাঁ, অনেক সময় এরকম আর্কাইভগুলো থাকে, অনেক সময় ক্যাটাগরিজের নাম থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কিন্তু হতে পারে এরকম। সো আমরা জানি যে ওইগুলো বেসিক্যালি কি আপনার এসইও ফ্রেন্ডলি না, এসইও ফ্রেন্ডলি না। আমাদেরকে কিন্তু এসইও ফ্রেন্ডলি কি করতে হবে, এসইও ফ্রেন্ডলি আপনার পারমালিঙ্ক মানে ক্রিয়েট করতে হবে। কারণ আমরা জানি, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, কম্পিউটার অ্যানালাইসিস করেছিলাম, আমরা কিন্তু তখন এই খুঁটিনাটি বিষয়গুলো দেখেছিলাম যে কার পারমালিঙ্কটা অপটিমাইজ, হ্যাঁ, কার ইউআরএলটা অপটিমাইজ। এখানে পারমালিঙ্ক বলতে কিন্তু ইউআরএল এর কথা বোঝাচ্ছি, ঠিক আছে। কার ইউআরএল অপটিমাইজ, কার ইউআরএল অপটিমাইজ না, এই বিষয়গুলো কিন্তু আমরা আপনার তখন দেখেছি। তা আমরাও আমাদের পারমালিঙ্কটা যেন ঠিক থাকে, আমরা এখান থেকে যেটাই থাক আমরা এখান থেকে পোস্ট নেম সিলেক্ট করে দিব, ঠিক আছে। অনেক সময় ডিরেক্ট পোস্ট নেম ক্রিয়েট করার মানে সিলেক্ট করে যখন সেভ দিবেন দেখবেন এখানে চেঞ্জ হবে না, তখন আপনি যেটা করবেন এই প্লেন অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেভ এন্ড চেঞ্জ দিবেন, দেওয়ার পরে তারপরে আপনি এখান থেকে পোস্ট নেম এটা সিলেক্ট করে দেবেন, তাহলে যেটা হবে আপনার পারমালিঙ্কটা হবে হলো আপনার ওয়েবসাইটের নেম, তারপরে চলে আসবে হলো পোস্ট নেম, অর্থাৎ পোস্টে যেটা হবে সেটাই হবে আপনার পারমালিঙ্ক, অর্থাৎ আপনি যেটা কিওয়ার্ড হিসাবে ইউজ করবেন, ঠিক আছে। সো এটা আমরা এখান থেকে করে দিলাম কাজটা। এই গেল আমাদের বেসিক কাজ। আর আর কি কাজ আছে আমরা যদি দেখি, এখান থেকে আমরা আর কোনো তেমন কোনো কাজ নেই। এখান থেকে আমরা ইউজার অ্যাড করতে পারবো, ঠিক আছে। সো আমরা যদি আসি এখানে দেখবেন যে আমাদের এখানে ইউজার আছে, সো আমরা এখান থেকে ইউজার অ্যাড করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে ধরেন এখানে যেরকম একজন ইউজার অ্যাড করা আছে দেখেন এডিটর হিসেবে, আমি তাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। সো আমি যদি নতুন ইউজার অ্যাড করতে চাই, ধরেন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ঠিক আছে। ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে এসইও ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছে, আপনি তার ওয়েবসাইটের কি করতে হবে, এসইও করতে হবে। তো সেই ক্ষেত্রে কি আমরা মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস তো আমাদের লাগবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্টকে বলি যে তোমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাকে দাও, তোমার ওয়েবসাইটে যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে, ইউজার নেম পাসওয়ার্ড, সেটা আমার সাথে শেয়ার করো, এটা কিন্তু একটু আনপ্রফেশনাল মনে হয়। কারণ আমরা যেহেতু এসইও ম্যানেজার হিসাবে কাজ করব, আমাদের এসইও পারপাসে আমরা কাজ করব, সো তার তার মানে ডব্লিউপির ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমার প্রয়োজন নাই, বুঝতে পারছেন, প্রয়োজন নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ যেই রুল সেটা কিন্তু প্রয়োজন নেই, অনেক সময় দিতেও চাইবে না, ক্লায়েন্ট একটু ইনসিকিউরিটি ফিল করবে
যে আসলে তাকে যে দিব সে আমার ওয়েবসাইটটা কি আসলে মানে কোনো প্রবলেম করবে কিনা, এরকম কিন্তু হয়, স্ক্যামিং কিন্তু হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের প্রবলেমগুলো ফিল করে, বিশেষ করে আপনি যদি যখন মার্কেট প্লেসে বাইরে কাজ করবেন তখন আরও বেশি সিকিউর ইনসিকিউর ফিল করে, কারণ এটা বিজনেস, তার বিজনেস এটা, তাই না? সে আপনার তার বিজনেসের জন্য রিস্ক নিবে না তো, এটাই তো স্বাভাবিক। তো সেই জন্য আপনি যেটা করবেন, বলবেন যে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ রুল দেওয়ার প্রয়োজন নেই, তুমি আমাকে এসইও ম্যানেজার বানাই দাও বা এডিটর বানাই দাও তোমার ওয়েবসাইটের, যেটা প্রফেশনাল। আপনি যখন এইভাবে বলবেন যে আমাকে এডিটর বানাই দাও, তার মধ্যে একটা ট্রাস্ট এমনিতেই চলে আসবে, হ্যাঁ সে তো আমার থেকে এডিটর রুলস চাচ্ছে, সে তো আর আমার ওয়েবসাইটে অ্যাডমিনিস্ট্রেটিভ রুল চাচ্ছে না। সো আপনি যখন এডিটর হবেন তখন আপনি তার ওয়েবসাইটের কন্টেন্ট ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, এই কাজগুলো, কিন্তু আপনি তাকে তার থেকে ওয়েবসাইটটা নিয়ে নিতে পারবেন না। বুঝতে পারছেন? সো এরকম অনেক আছে কিন্তু যারা হ্যাক করে। তো আপনি যেটা করবেন, এখান থেকে নতুন ইউজার আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো এটা আমাদের হয়তো প্রয়োজন হবে না, কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এই জন্য অনেক সময় ক্লায়েন্ট তো জানে না, বা ক্লায়েন্ট জানবে না কিভাবে আপনাকে অ্যাক্সেসটা প্রোভাইড করবে, তখন কিন্তু তাকে আপনার গাইড করতে হবে যে তুমি এখানে যাও, এইভাবে অ্যাক্সেসটা দাও আমাকে, তাই না? তো আমরা এখানে যেটা করছি যে এখানে আমরা এখানে ইউজার নেমটা দিবেন, ঠিক আছে? আপনার যে ইউজার নেম মানে যে ইউজার নেমে ক্রিয়েট করতে চাচ্ছে, ইউজার নেমটা দিবেন এখানে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন এখানে দিয়ে দিই, ধরেন নাম দিয়ে দিই ইউজার নেম সেম, এবং এখানে ইমেল দিয়ে দিবেন, এটা রিকোয়ার্ড, একটা ইমেল দিয়ে দিতে হবে। সো আমরা একটা ইমেল দিয়ে দিই এখানে, ফার্স্ট নেম ধরেন আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে, সেম। এবং আমরা যাকে আসলে অ্যাক্সেসটা দিব তার নামটা এখানে লিখবো, ঠিক আছে, দিয়ে দেবে। ওয়েবসাইট এখানে প্রয়োজন নাই, একটা পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারি, বা আমরা আমাদের মতো করে বসাতে পারি, ঠিক আছে। এবং এখান থেকে আমরা রুলটা দিয়ে দিব। তার রুলটা কি হবে, এখানে দেখেন অনেকগুলো রুলস আছে, এসইও এডিটর আছে, এসইও ম্যানেজার আছে, সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। সো অ্যাডমিনিস্ট্রেটর রুল হলো সবচেয়ে বড় রুলস। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর হন তাহলে আপনি সবাইকে এখান থেকে রিমুভ করতে পারবেন, বাট আপনি যদি এডিটর হন তাহলে অ্যাডমিনিস্ট্রেটরকে রিমুভ করতে পারবেন না, বা আপনি যদি এসইও ম্যানেজার হন তাহলে কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটরে রিমুভ করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি তাকে এসইও ম্যানেজার বা আপনি এডিটর বানাই দেন, তাইলেই হলো এসইও এডিটর বানাই দেন অথবা এডিটর বানাই দেন। যদি এসইও এডিটর থেকে আপনার এডিটরের পাওয়ার কিন্তু বেশি, এডিটর হলে আপনি কিন্তু তার থেকে একটু বেশি পাওয়ার পাবেন, আপনি অনেক কিছু ডিলিট করে ফেলতে পারবেন। এসইও এডিটর যদি দেয় তাহলে আপনি এসইও পারপাসের যে কাজগুলো সেগুলো করতে পারবেন, ঠিক আছে? সেটা কিন্তু সে আপনার ইনসিকিউরিটি ফিল করবে না, ঠিক আছে? মার্কেট প্লেসে হয়তো আপনার এইটা আসে না, কিন্তু মার্কেট প্লেসের বাইরে যখন আপনি কাজ করবেন তখন এটা আসবে, কারণ মার্কেট প্লেসের বাইরে কিন্তু আমরা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখবো, এবং ওইখান থেকে কিন্তু ভালো ট্রাফিক মানে আপনি ভালো সেল জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এবং বড় বড় যে ক্লায়েন্ট সেগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনি মার্কেট প্লেসের বাইরে পাবেন। এই যে আমরা দেখি পার্মানেন্টলি কাজ করে মানুষ $500 $1000 মানুষের যে রেগুলার ক্লায়েন্ট থাকে, তাই না? বা এজেন্সি যারা, তারা কোথা থেকে নেয়, তারা কিন্তু মার্কেট প্লেসের বাইরেই কাজ করে। আর মার্কেট প্লেসে সব ছোট ছোট ক্লায়েন্ট থাকে, ওই $10 $5 $20 $50 $100 ওইরকম অর্ডার করে, কিন্তু বড় বড় অর্ডার কিন্তু কম হয় মার্কেট প্লেসে। বাকি বিজনেসটা, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের যত ডিজিটাল মার্কেটিংয়ের বিজনেস হয় তার 5% বিজনেসও মার্কেট প্লেসগুলোতে হয় না, ঠিক আছে? 5% বিজনেসও মার্কেট প্লেসগুলোতে হয় না, আর বাকি 95% বিজনেস মার্কেট প্লেসের বাহিরে হয়, ঠিক আছে? সো আমরা এখান থেকে অ্যাড নিউ ইউজার মানে ক্লিক করে আমরা তাকে এখান থেকে নতুন ইউজার একজন অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? সো আমরা এখান থেকে ইউজার ক্রিয়েট করে দিব, অলরেডি বলতেছে যে এই ইমেল দিয়ে অলরেডি একজন রেজিস্টার আছে, ঠিক আছে, সেই জন্য নিচ্ছে না, ইমেলটা চেঞ্জ করে দিতে হবে। যাই হোক, তো এখান থেকে দিলে আপনি একজন ইউজার অ্যাড করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো ঠিক কতজন ইউজার আছে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার এখানে, ঠিক আছে, যে এটার জন্য কতজন ইউজার আপনার আছে। সো এখান থেকে আমরা ইউজার অ্যাড করব, ঠিক আছে? তারপরে আপনার এখান আর কি আছে, আর আচ্ছা, তারপরে মোটামুটি বেসিক এখানে কমপ্লিট। আমরা তারপরে আসবো হলো আপনার এখানে, আমরা আসি হলো প্লাগিংসে আসি, হ্যাঁ। তো প্লাগিংসে যখন আসবো দেখেন এখানে হয়তো অনেকগুলো প্লাগিংয়ের বিষয় থাকবে এখানে। আমার এখানে যেহেতু আমি অলরেডি কিছু কাজ করেছি এখানে, বা করে করে থাকি অনেক সময়, হ্যাঁ। তো এখান থেকে আপনার
এই প্লাগিনগুলো দেখতে পারবেন, ঠিক আছে। So, আপনি যখন নতুন ওয়েবসাইট মানে মানে সেট আপ করবেন, এত প্লাগিন কিন্তু আপনার থাকবে না। আবার আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু আরও অনেক বেশি প্লাগিন থাকতে পারে, ঠিক আছে। সো প্লাগিনগুলো হলো জাস্ট লাইক মোবাইল অ্যাপসের মতো, ঠিক আছে। আমরা মোবাইলে অ্যাপস ইউজ করি না, আমরা তো মোবাইলে অ্যাপস ইউজ করি। অ্যাপসগুলো আমরা কি করি, দেখেন প্লে স্টোরে যাই, যখন যে অ্যাপসটা প্রয়োজন তখন আমরা ওই অ্যাপসটা ইনস্টল করি, এবং ওই অ্যাপসটা যদি আমাদের যেই লক্ষ্য, আমরা যে কারণে আসলে অ্যাপসটাকে ইনস্টল করেছি সেটা যদি ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু আমরা ওই অ্যাপসটা রাখি, আদারওয়াইজ কী করি, অ্যাপসটা ডিলিট করে দিই, তাই না। অ্যাপস দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। এই প্লাগিনগুলো অ্যাজ লাইক ওই অ্যাপসের মতোই। প্লাগিনগুলো আপনি বিভিন্ন ধরনের প্লাগিং আছে, বিভিন্ন পারপাসে বিভিন্ন প্লাগিং আপনার এখানে বিল্ড করা আছে। আপনার যে ধরনের প্লাগিং প্রয়োজন আপনি যেটা করবেন যে ওই প্লাগিনগুলো ইনস্টল করবেন, যদি ওইটা দিয়ে দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করতে পারেন কিনা, করতে পারলে করবেন, না করতে পারলে অন্য আরেকটা হয়তো পাইসে নেবেন, তাই না। এক এক মানে একটা কাজের জন্য অনেক প্লাগিং থাকে। সো আমরা এখানে ক্লায়েন্টের অনেক প্লাগিং থাকবে, সেগুলো আমাদের দেখার বিষয় না। আমরা দেখবো যে আসলে আমাদের কাজের জন্য প্লাগিং কোনগুলো প্রয়োজন, ঠিক আছে। সো আমাদের কাজের জন্য এখানে ইউজড এসইও এই প্লাগিংটা প্রয়োজন হবে, ঠিক আছে। সো আমরা এখানে এই অ্যাড নিউ প্লাগিং থেকে আমরা এই প্লাগিং আমরা অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। ইউজড প্রয়োজন হবে, অথবা র্যাঙ্ক ম্যাথ এই দুইটা প্লাগিং দিয়ে আমরা মোটামুটি এসইওর কাজ করতে পারি, ঠিক আছে। সো অ্যাজ এ বিগিনার এই প্লাগিংগুলো আপনাকে হেল্প করবে, ইনস্ট্রাকশন দিবে, কিন্তু এই প্লাগিংয়ের উপরে বেস করে আপনি কিন্তু কখনো এক্সপার্ট হতে পারবেন না, ঠিক আছে। প্লাগিংগুলো ইনস্ট্রাকশনটা দিবে যে আপনার এসইওটা কতটুকু ঠিকঠাক হয়েছে, সে হয়তো আপনাকে একটা কি করবে, একটা গাইড দিবে। কিন্তু আপনি যদি এটার উপরে বেস করেই মনে করেন যে আপনার প্রপার এসইও অপটিমাইজেশন হয়ে গেছে আপনার সাইটে, তাহলে কিন্তু আপনার আসলে আপনি মানে ভুলের মধ্যে আছেন। সো আমরা কিন্তু কোনো সময় প্লাগিংয়ের উপরে ডিপেন্ড করবো না, বাট অ্যাজ এ বিগিনার একটা গাইড নেওয়ার জন্য আমরা প্লাগিংগুলো ইউজ করবো, ঠিক আছে। এবং এই প্লাগিংগুলো দিয়ে আসলে অনেক কাজ করা যায়, যেগুলো ম্যানুয়ালি করতে গেলে অনেক প্রবলেম, ঠিক আছে। আমরা এখান থেকে প্লাগিং অ্যাড করে নেই, আমরা এখান থেকে ইউজড প্লাগিংটা অ্যাড করে নিতে পারি, ইউজড এসইও, ঠিক আছে। সো আপনি যখন ইউজড লিখে সার্চ করবেন, এখান থেকে এই যে দেখেন ট্রাফিক সিগন্যালের মতো যে এখানে লাইট আছে, এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এরকম থাকবে, আপনি ইনস্টল নাও থাকবে, ঠিক আছে। ইনস্টল নাও ক্লিক করে এখান থেকে ইনস্টল করবেন, অ্যান্ড দেন অ্যাক্টিভেট করে নেবেন, ঠিক আছে। যেহেতু আমার এখানে আছে অলরেডি, আমি আর নিচ্ছি না, ঠিক আছে। দেখেন এটার আপনার 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এবং 27,000-এর মতো রিভিউ আছে, এবং সব রিভিউ আপনার 5 স্টার ফিডব্যাক, ঠিক আছে। খুবই ভালো একটা প্লাগিং, অনেক কম বেশি সবাই ইউজ করে এটা। আর এটা আছে হলো আপনার র্যাঙ্ক ম্যাথ। এই দুইটা প্লাগিংই আপনার সেম কাজের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এই যে র্যাঙ্ক ম্যাথ, এটাও ভালো, এটাও আপনার অনেক মানুষ ইউজ করে, মানে করা আছে, ইনস্টল করা আছে, সবই 5 স্টার ফিডব্যাক। এবং বর্তমান সময়ে আপনার এই ইউজ থেকে র্যাঙ্ক ম্যাথটা বেটার। আপনি অনেক অপশন পাবেন, প্রচুর অপশন পাবেন, যেটা ইউজতে পাবেন না, ঠিক আছে। অর্থাৎ ইউজ থেকে একটু বেশি অপশনই পাবেন র্যাঙ্ক ম্যাথে। তবে বিগিনারদের জন্য এটা আবার একটু মানে প্রবলেম ক্রিয়েট করে, কারণ অনেক বেশি অপশন, তো যেটা আপনার আবার প্রবলেম ক্রিয়েট করে ফেলে। তো যাই হোক, আপনি দুইটা যে কোনো একটা ইউজ করেই সেম কাজগুলো করতে পারেন, ঠিক আছে। সো আপনি যখন এই র্যাঙ্ক ম্যাথ ইউজ মানে আপনি এখানে দেখেন, আমরা যখন এই ইউজড বা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে নিব, তখন এদিকে আপনার এই যে ইউজড আপনার ইনস্টল করে নিলে আপনি এখান থেকে এই এসইও অপশনটা পাবেন, ঠিক আছে। এই অপশনটা আসবে। আর র্যাঙ্ক ম্যাথ নিলে র্যাঙ্ক ম্যাথের অপশনটা পাবেন এখানে। সো আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় প্লাগিংগুলো আমরা ইনস্টল করে নিতে পারবো। আরেকটা প্লাগিং আছে কন্ট্যাক্ট ফর্ম। ধরেন আপনার কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য প্লাগিং লাগবে, ঠিক আছে। আপনি এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 একটা মানে প্লাগিং আছে, এটা এডিট করে নিতে পারেন, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি কন্ট্যাক্ট মি, সেটা কাজ করছে না, এটা ধরেন এটা কি কাজ করে দেখাবো, সমস্যা নাই। এটা দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারি, ঠিক আছে। তারপরে আপনার এখানে আরও আছে, ধরেন আপনার আরও অনেক প্লাগিং আছে, ঠিক আছে। সো প্লাগিং আসলে এখানে কটা প্লাগিংয়ের নাম বলবো, এক এক সময় এক একটা প্লাগিং ইউজ করি, ঠিক আছে। তারপর সোশিয়াল আইকন থাকে না, সোশিয়াল অনেক সময় অনেক প্লাগিং কিন্তু ইউজ করি আমরা, যেখানে আপনার থাকে হলো এরকম মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেগুলোতে শেয়ার করা যায়, তাই না। আমরা কিন্তু ওই ধরনের প্লাগিং চাইলে এখান থেকে নিতে পারবো। দেখেন সোশিয়াল শেয়ার যদি লিখে সার্চ করি, তাহলে হয়তো কিছু প্লাগিং পাবো,
দেখে যেটা ভালো লাগে সেটা ইউজ করব। দেখেন এখানে সোশ্যাল শেয়ারও অনেক প্লাগিং আছে, আপনি একটা ইউজ করবেন। অনেকে আমরা এটা ইউজ করি, ঠিক আছে। এই যে এটা আপনার কন্টেন্টের নিচে দেখাবে। তারপরে আপনার এখানে আরো আছে, অনেক আছে, ঠিক আছে। তারপরে এই যে গ্রু বাই, এটাও ভালো, ঠিক আছে। তারপরে আপনার আরো আছে, যদি দেখি আরো আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে। তো এটাও ইউজ করি আমরা অনেক সময়, আবার এটাও ইউজ করি। এই যে এটা দুইটাই ভালো, যেটা ইউজ করেন। সো আমি এটা ইউজ করছি, ঠিক আছে। ধরেন ইনস্টল করে নিলাম। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আবার ভালো না লাগলে আনইনস্টল করে দিবেন, সেটা হলো বিষয়। তো আমরা এখানে দেখেন, এখানে অনেকগুলো প্লাগইন কিন্তু আছে, তাই না। এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7টা দেখেছিলাম, যে কন্ট্যাক্ট ফ্রম 7টা আমরা নিয়েছি। আবার দেখেন এখানে কন্টেন্ট এডিটর রিলেটেড প্লাগইনও কিন্তু আছে, যেমন এলিমেন্টর প্রো, যেগুলো আমি হয়তো পারচেস করে নিয়েছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি দেখি যে আমরা যেই প্লাগইনগুলো ইনস্টল করলাম সেগুলোর কাজ করছে কিনা, তো না করলে আমাদেরকে সেট করতে হবে, ঠিক আছে। অনেকগুলো আছে অটো সেট হয়ে যায়, অনেকগুলো আছে সেট করে নিতে হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা ধরেন কন্ট্যাক্ট ফ্রম 7টাই দেখি যে এটা দিয়ে আমরা কি করব, একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো, ঠিক আছে। আমরা যেটা করছি এখান থেকে, যে এটাতে সেটিংসে ক্লিক করে এখানে আসছি, এখানে একটা শর্ট কোড দেওয়া আছে, দেখেন এই শর্ট কোডটা কপি করছি। এখান থেকে এই যে পেজটা আছে, এই পেজটাতে আমরা আইসা এডিট করি, এডিট করে কোডটা দিই, দেখবেন যে এটা একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট হয়ে যাবে আশা করি। সো এখানে লোড হচ্ছে। সো ধরেন আমরা এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। অনেক কোড চলে আসছে। আমরা ওইখানে যে শর্টকাটটা পেয়েছিলাম, এই শর্টকাটটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আপডেট করে দিই, ঠিক আছে। আপডেট করে আমরা এখান থেকে কন্ট্যাক্ট মি এই পেজটা ওপেন করি। দেখেন এখানে কত সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি হয়ে গেছে, দেখছেন। আগে কিন্তু ছিল না এটা, দেখেন আগে কিন্তু এটা ছিল না। আমি যদি এখান থেকে কোডটাকে উঠাই দেই তাহলে তো এটা পাবো না। দেখেন কত সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম, দেখতে পাচ্ছেন। এই ফর্মটা যদি আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে আপনি করাই নেন, আপনার মিনিমাম $50 খরচ হবে এই ফর্মটা। তো ওয়ার্ডপ্রেস যখন ইউজ করবো এগুলো আমাদের কিন্তু এই মানে এগুলো আমাদের লাগে না, ঠিক আছে। তাহলে এটা যদি উঠাই দিই তাহলে দেখবেন যে এই ফর্মটা কিন্তু চলে যাবে, বুঝছেন। এই সিম্পল দেখেন একটা কোড ইউজ করে, শর্ট কোড ইউজ করলাম প্লাগিং দিয়ে, দেখেন এই ফর্মটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। নাই, এই ধরনের কাজগুলো মার্কেট প্লেস থেকে করালে $40-50 লাগে। ওয়ার্ডপ্রেসের মজাটাই এইটা, আমরা ওয়ার্ডপ্রেস এই জন্য ইউজ করি, ঠিক আছে। তো আমরা এখানে এই কন্ট্যাক্ট ফর্মটা এখানে কোডটা দিলাম। এখন অনেক সময় দেখবেন এখানে এটার এই ফর্মের উপরে লেখা থাকে অনেক কিছু, তাই না। তো আমরা যেটা করি এই কোডের উপরে লিখে দিই, আমরা এখানে ইন্টার দিয়ে এখানে লিখে দিই। ইফ ইউ ধরেন এখানে লিখতে পারি আমরা, থ্যাংকস ফর ভিজিটিং মাই কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। লিখে দিতে পারি ধরেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর সাজেশন প্লিজ বানানো তো ভুলে গেলাম, প্লিজ ফ্রি রিচ। আমরা এখানে অনেক ভুল আছে, অটোমেটিক্যালি আমরা এগুলো ঠিক করে দিই। ধরেন এখানে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এটা দিয়ে দিই, দিয়ে আমরা এখান থেকে সেভ আপডেট করে দিই। তো দেখেন এখানে আপনার আমরা এখান থেকে লেখাটা দিয়ে দিলাম, দিয়ে ধরেন এখানে কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আপডেট করে দেই, আপডেট করে দিলে দেখবেন এটা চলে আসবে এখানে, ঠিক আছে। সো দেখেন এটা চলে আসছে, দেখছেন। সো এখানে আপনার নাম দেওয়া যাবে, তারপরে ইমেল দেওয়া যাবে, সাবজেক্ট দিয়ে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তারপরে আপনার অনেক সময় আমরা পেজ ক্রিয়েট করতে হয়, তাই না। তো খুবই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা শিখতেছি আজকে। এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, পোস্ট করতে পারবো, ঠিক আছে। ধরেন আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো
তো আমরা যদি একটা পোস্ট ক্রিয়েট করতে চাই তখন এখান থেকে আমরা এই যে পোস্টে আসবো, এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড নিউ পোস্টে ক্লিক করে, হ্যাঁ বলেন, এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবো। ধরেন আমি একটা পোস্ট এখানে চাচ্ছি, ধরেন এখানে আমি একটা পোস্ট কপি করে নিয়ে আসি। ধরেন এখানে লিখলাম হলো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দিলাম। ধরেন আমি একটা এখানে পোস্ট নিয়ে আসতে চাচ্ছি। সাপোজ ধরেন এখানে একটা পোস্ট নিয়ে আসি। এখান থেকে আমরা টাইটেল দিব। নেটের স্পিড একটু প্রবলেম করছে, তো আমরা যেটা করবো এখান থেকে টাইটেলের জায়গায় আমরা টাইটেলটা দিয়ে দিব। ঠিক আছে, আর কন্টেন্টের জায়গায় আমরা এখান থেকে একটা কন্টেন্ট কপি করি একটু। ধরেন আমি এতটুকু কপি করলাম, ধরেন লিখলাম এটা। ঠিক আছে, এটা লিখলাম, এখন এটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। এখন এই পোস্টগুলো কিভাবে ডিজাইন করব, কি করব না করব, হ্যাঁ এসইও করব কিভাবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে যা শুধু আমরা বেসিক বিষয়গুলো দেখতেছি, কীভাবে পোস্ট ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করব, মেনু সেট আপ করবো। ঠিক আছে, এসইওর বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে দেখব, যে কিভাবে সাইডের এসইও করব, কিভাবে একটা পার্টিকুলার কন্টেন্টের এসইও করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেভাবে আছে এভাবে দেখেন আমরা এখানে রাখলাম। ঠিক আছে, তারপরে আপনার এখান থেকে আমরা যদি ইমেজ আপলোড করতে চাই, হ্যাঁ ধরেন আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ আপলোড করতে, আমরা কিন্তু একটা ইমেজ আপলোড করতে পারবো। এখানে যদি অ্যাড মিডিয়াতে ক্লিক করি, এখান থেকে আমরা ইমেজ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ধরেন আমরা একটা ইমেজ দিতে চাচ্ছি, কি ইমেজ দিব, ধরেন আমরা এখানে ধরেন এই ইমেজটাই দিতে চাই। ইমেজটাকে জাস্ট ক্লিক করলে ইমেজটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা ইমেজটাকে বড় করে নিতে পারবো, মানে সাইজটা বড় শুরু করে নিতে পারবো। সো এখানে সাইজ কোথায়, এই যে সাইজ বড় করে নিলেই হবে। ঠিক আছে, সো এভাবে আমরা ইমেজ আপলোড করতে পারবো। ঠিক আছে, সো এখানে এসইওর অনেকগুলো বিষয় আছে, তো সেগুলো পরে দেখবো আমরা জাস্ট আজকে দেখছি যে কিভাবে আমরা পাবলিশ করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট এখন যদি পাবলিশ করে দিই তাহলে একটা পোস্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আপনার মানে একটা পোস্ট ক্রিয়েট করে ফেললাম আমরা, সেইভাবে আমরা পোস্ট দিতে পারবো, সাইডে পাবলিশ করতে পারবো পোস্ট। হ্যাঁ, তারপরে আমরা যদি চাই যে এই পোস্টটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি আন্ডারে যাবে, ধরেন কি আমার ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি থাকতে পারে, এসইও একটা ক্যাটাগরি থাকতে পারে, ইমেল মার্কেটিং একটা ক্যাটাগরি থাকতে পারে, তাই না, তারপরে ই কমার্স একটা ক্যাটাগরি থাকতে পারে, এরকম থাকতে পারে না, অনেক ক্যাটাগরি কিন্তু থাকতে পারে, তাই না। তো সেই ক্ষেত্রে ধরেন আমি চাচ্ছি যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা হচ্ছে, সো এটা থাকা উচিত কোথায়, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে, তাহলে এখান থেকে আমরা এই ক্যাটাগরিটা চয়েস করে দিতে পারবো। সো এখানে তো আমার এখানে কোনো ক্যাটাগরি নাই, ক্যাটাগরি দেখাচ্ছে না, তাহলে আমরা কী করবো, আমরা এখান থেকে এই যে ক্যাটাগরিজ একটা অপশন আছে এটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে আমরা এখান থেকে ক্যাটাগরি মানে ক্রিয়েট করে নিতে পারবো। তো ফার্স্ট অফ অল যেটা করবো যে এখানে আনক্যাটাগরাইজ বলে একটা ক্যাটাগরি আছে, এটাকে আমরা রিনেম করে দিব। ঠিক আছে, রিনেম করে দিব। সো রিনেম করে আমরা একটা ক্যাটাগরির নাম দিয়ে দিই, ধরেন এটাকে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি এই ক্যাটাগরির নাম। এটা স্ল্যাক যেটা পারমালিঙ্ক, এটা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি, আর এখান থেকে এটাকে আমি আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এটাকে আপডেট করে দিচ্ছি, এবং এই যে ক্যাটাগরিটা আমরা ইন্ডেক্স করব না গুগলে। ঠিক আছে, সো এটা আমরা পরে দেখবো, এই ক্যাটাগরি ইন্ডেক্স আনইন্ডেক্সিংয়ের বিষয়গুলো আমরা ক্যাটাগরিটা ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, সেমভাবে আমি আরও ক্যাটাগরি ক্রিয়েট করবো এখানে। সো ক্যাটাগরিতে যদি আসি, দেখেন এই যে আনক্যাটাগরাইজড এটা কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে চলে আসলো। হ্যাঁ, এটাকে রিনেম করে দিলাম। আরও ক্যাটাগরি যদি ক্রিয়েট করতে চাই, দেন এখানে এসইও ক্যাটাগরি আমি ক্রিয়েট করতে চাচ্ছি, এসইও। সো এসইও লিখলাম, লিখে এখানে জাস্ট শুধু অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর ইমেল মার্কেটিং যদি আরেকটা ক্যাটাগরি দিতে চাই আমি, তাহলে দেখেন ইমেল মার্কেটিং আমি এখানে
ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপর আমি যদি আরেকটা ক্যাটাগরি দিতে চাই, ধরেন কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করে দিলাম। ঠিক আছে, এভাবে যদি আমি যত ক্যাটাগরি নিতে চাই, যত ক্যাটাগরি নিতে চাই আমি নিতে পারবো। দেন পিপিসি একটা ক্যাটাগরি নিতে চাই, হ্যাঁ, পিপিসি এটা একটা ক্যাটাগরি আমি নিতে চাই, তখন পিপিসি দিলাম, এখানে দিয়ে দিলাম। সেইভাবে কিন্তু অনেক ক্যাটাগরি থাকবে আমাদের ওয়েবসাইটে, তাই না? তো আমরা যেটা করলাম, এই ক্যাটাগরি দিয়ে দিলাম, আর এখান থেকে যখন আমরা এটাকে আপডেট করব এখানে বা রিলোড যদি দিই, দেখবেন এই ক্যাটাগরিগুলো এখানে আপডেট হবে। ঠিক আছে, তখন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে চলে আসবে, এই যে ক্যাটাগরিগুলো চলে আসলো। ঠিক আছে, ক্যাটাগরিগুলো চলে আসলো। এখন আমরা যেই ক্যাটাগরিতে রাখতে চাই বেসিক্যালি এটাকে, ঠিক আছে, যেই ক্যাটাগরিতে আমরা রাখতে চাই ওই ক্যাটাগরিটা সিলেক্ট করব। তাহলে আমি চাচ্ছি এসইও ক্যাটাগরিতে রাখতে, তাহলে এসইওটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, অথবা চাচ্ছি আমি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে রাখবো, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব, অ্যান্ড এখানে আপডেট করে দিব আমি। ঠিক আছে, এখানে আপডেট করে দিব। আপডেট করে দিলে এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে চলে আসবে। ঠিক আছে, তো আমরা ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখলাম। আর এখানে ট্যাগস আছে, এই ট্যাগসগুলো আমরা ক্রিয়েট করি না, প্রয়োজন নেই, এগুলো আগে ইউজ করতে মানুষ, এখন প্রয়োজন নেই। ধরেন আমরা এই ওয়েবসাইটটাতে আসলাম, হ্যাঁ, বড় বড় ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে দেখবেন ওই ওয়েবসাইটগুলোতে অনেক ক্যাটাগরি থাকে, তাই না? আচ্ছা, এটাতে তো এভাবে দেখা যাচ্ছে না ক্যাটাগরি। আমরা ধরেন অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, ধরেন কেয়ার, ঠিক আছে, এই ওয়েবসাইটে আসি ধরেন। তো দেখা গেল একটা ওয়েবসাইটে অনেক ধরনের মানে অনেক টপিকস নিয়ে কথা বলে তারা, তাই না? অনেক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে। যেরকম দেখেন তাদের এখানে আপনার আছে যে গিয়ার নিয়ে কথা বলছে, গিয়ারের মধ্যে কি আছে, গ্যাজেট আছে, নাইফস আছে, পেন আছে, ঠিক আছে, ফটোগ্রাফি আছে, ওয়ালেট আছে, তারপর এখানে গ্রুমিং আছে, হেলথ আছে, তাই না? হেলথের মধ্যে ফিটনেস আছে, হোম আছে, হোমের মধ্যে দেখেন অনেকগুলো বিষয় আছে, অ্যাপ্লায়েন্স আছে, বুকস আছে, কফি আছে। এখন এখানে যদি তারা র্যান্ডম ভাবে, এখানে দেখেন লেটেস্ট পোস্ট, এর র্যান্ডম ভাবে তারা যেই আপনার মানে পোস্টগুলো দিচ্ছে, ঠিক আছে? তো দেখেন এই যে র্যান্ডম ভাবে পোস্টগুলো দিতেছে ওরা, ঠিক আছে, এই পোস্টগুলা কিন্তু এখানে সব ধরনের পোস্ট আছে, তাই না? দেখেন এখানে এখানে জুতা নিয়ে পোস্ট আছে, তাই না? এখানে আবার সাইকেল নিয়ে পোস্ট আছে, আবার এখানে দেখেন অন্য আরেকটা বিষয় নিয়ে কিন্তু পোস্ট আছে, তাই না? এখানে আবার হোম নিয়ে পোস্ট আছে, এলোমেলো, তাই না? সবগুলো কিন্তু এলোমেলো। এখন একজন ইউজার কি করবে, একজন ইউজার এই সাইটটাতে আসার পরে তার জন্য কাজটা সহজ হয়ে যায়। সে কি করবে, ধরেন আমি চাচ্ছি এখান থেকে এখানে খুঁজবো কিভাবে, যে আসলে আমি চাচ্ছি এখানে কফি রিলেটেড কিছু একটা আছে কিনা দেখি, ঠিক আছে? সেখান থেকে দেখেন কফি রিলেটেড আমি কোথায় থেকে পাবো খুঁজে, এরকম কোথায় থেকে তো পাচ্ছি না, তাই না? তা আমি কি করবো, এইভাবে কি আমি খুঁজতে পারবো যে 1 পেজ 2 পেজ 3 পেজ, এভাবে কতগুলা পেজ খুঁজবো আমি? সম্ভব না তো, হাজার হাজার পেজ থাকতে পারে। সো আমি যদি এখান থেকে ইজিলি এখানে দেখি যে কফি রিলেটেড কোনো ক্যাটাগরি আছে কিনা, আমি কিন্তু পেয়ে যাবো। এখানে দেখেন হোম, হোম রিলেটেড কফি। এখন কফিতে যদি আসি তাহলে কফি রিলেটেড যত পোস্ট আছে সবগুলো কিন্তু এই কফির আন্ডারে থাকবে। এখানে আর আপনার ওই অন্য অন্য কোনো পোস্ট কিন্তু এখানে থাকবে না, বুঝতে পারছেন? অর্থাৎ একই জাতীয় পোস্টগুলোকে একটা ক্যাটাগরাইজ করে রাখা, একটা ডেস্টিনেশনে রাখা, যে এই জাতীয় সব পোস্ট আপনার এই ডেস্টিনেশনে পাওয়া যাবে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমরা ক্যাটাগরি ক্রিয়েট করি। তো আমরা এখানে এইভাবে ক্যাটাগরিতে দিয়ে রাখতে পারবো, ঠিক আছে, পোস্টগুলো। তারপর আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো অল পেজ আসলে এখানে যতগুলো পেজ আছে সেগুলো দেখাবে। আমরা যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাই তাহলে অ্যাড নিউ, ঠিক আছে, অ্যাড নিউ পেজ থেকে আমরা এখানে আপনার নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। সো পেজের নাম দিতে পারি আমরা, ধরেন পেজের নাম কি দিব, ধরেন পেজের নাম একটা নাম দিই, ধরেন এখানে আমাদের ধরেন টার্মস অ্যান্ড সার্ভিস বা টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ নিতে চাই আমরা, ঠিক আছে। আমরা চাচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ ক্রিয়েট করতে, ঠিক আছে। সো এখানে নাম দিলাম পেজের, আর এখানে আমরা কি করব, যে আপনার এখানে কন্টেন্ট দিব, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে লিখবো, লিখে আমরা এটাকে পাবলিশ করব। দেখেন এখন আর আপনার ওই অপশনগুলো নাই, ক্যাটাগরি করতে পারবেন সেই অপশনগুলো কিন্তু এখানে নাই। অর্থাৎ একটা পেজকে আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন না, ঠিক আছে, একটা পোস্টকে করতে পারবেন। যদি আপনি এটাকে ক্যাটাগরাইজ করতে চান তাহলে যেটা করতে হবে, আপনাকে আবার
ফুডস করতে হবে, বিভিন্ন প্লাগইন ইউজ করে সেগুলাকে আপনার কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, ঝামেলা আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করলাম যে আপনার একটা পেজ নিলাম, ঠিক আছে। তো নর্মালি যেটা হয় যে পেজকে আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করলাম। আবার আপনি মার্কেটে আপনার মানে ইন্ডাস্ট্রিতে এমনও শুনবেন যে আপনার পোস্টগুলো থেকে পেজগুলোকে নাকি র্যাঙ্কিং একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এরকমও মতভেদ আছে, ঠিক আছে। তো আমি আপনাকে বলি, আমি নিজে যেহেতু কাজ করি, ঠিক আছে, আমি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমার নিজের সাইড আছে, আমি গ্রুপ নিয়ে কাজ করি, গ্রুপের সাইড আছে, আমি ক্লায়েন্টের কাজ করেছি। হুম। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আসলে এখানে এরকম কোনো প্রায়োরিটি গুগল দেয় না, আমি নিজে এক্সপেরিমেন্ট করছি এটা, ঠিক আছে, নিজে অ্যাপ্লাই করে এক্সপ্লেন করে দেখেছি। পোস্ট বলেন, পেজ বলেন, এখানে এক্সট্রা কোনো প্রায়োরিটি নেই যে আপনি পেজ নিয়েছেন এই জন্য গুগল আপনাকে র্যাঙ্কিং একটু বেশি প্রায়োরিটি দিবে, এরকম কিছু নাই, ঠিক আছে, দেয় না গুগল। র্যাঙ্ক করছে। আর এটা একটা পেজ, এতটুকু পার্থক্য থাকবে, ঠিক আছে। তো মোট কথা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এরকম টার্মস অনেক কথাবার্তা শুনবেন, বিশেষ করে যে বাংলা ব্লগ পড়েন যে পেজ হইলে আপনার প্রায়োরিটি বেশি দিবে, মানে পোস্ট হইলে তো কম পাবেন, এরকম কিছুই না। আপনি পোস্ট নেন, পেজ নেন, আপনার র্যাঙ্কিং এর প্রায়োরিটি সমানই পাবে। আপনাকে যেটা করতে হবে যে ভালো কন্টেন্ট দিতে হবে, ইন ডেপথ কন্টেন্ট প্রোভাইড করতে হবে, এবং রিসোর্সফুল কন্টেন্ট দিতে হবে, কম্পিটিটর থেকে বেটার কন্টেন্ট দিতে হবে, কম্পিটিটর থেকে বেটার কিছু লিখতে হবে, ঠিক আছে। আপনার এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার র্যাঙ্কিং পাবেন, এখানে পোস্ট পেজ ম্যাটার করে না, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু পেজ নিতে পারবো এবং পেজ পোস্ট করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমরা পেজ পোস্ট নিলাম, তারপরে এখান থেকে আমাদের আর কি আছে এখানে দেখার মতো। আমরা যেই প্লাগিংটা নিয়েছিলাম, এখানে আপনার এই যে সোশ্যাল প্লাগিং, এটাকে একটু সেটিং করে নিই আমরা, সেট করে নিতে হবে। এখান থেকে আমাদের টুইটার ইউজার নেমটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। সো আমরা যেটা করছি, এখান থেকে টুইটার ইউজার নেমটা দিয়ে দিব, তাহলে দেখা যাবে। এখান থেকে আমরা টুইটার অ্যাকাউন্ট সেট করে দেই। তো এখান থেকে আমরা যেটা করব যে এখান থেকে দিয়ে আমরা কিন্তু এটাকে সেট আপ করে দিতে পারবো, ঠিক আছে। সেখানে টুল কিটে যদি আসি, এখান থেকে আপনি গেটে গেটে দেখবেন আসলে, হ্যাঁ, যে কোনটা কীরকম। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, ফ্লোটিং সাইড বার, ইনলাইন সাইড বার। এই ইনলাইন কন্টেন্ট যেটা, এটা হলো কন্টেন্টের উপরে বা নিচে আসবে, ঠিক আছে, কন্টেন্টের নিচে আসবে এরকমভাবে। আর ফ্লোটিং যেটা, এটা হলো আপনার এই যে সাইটের এই যে এই পাশে আসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে প্লটিংটাও দিচ্ছি, ধরেন কন্টেন্টও দিচ্ছি, দুইটাই দিই, দেখি কীরকম কাজ করে, ঠিক আছে। দিলাম এখান থেকে। আমরা যদি এখন সাইটে আপনার একটু রিলোড দিই সাইটটাকে, দেখবো যে দেখা যায় কিনা, হ্যাঁ, দেখা কি যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে না, আমরা সেভ করার অপশন তো পাইনি। আচ্ছা, আমরা দেখি সেটিংসে যাই। সেটিংসে আপনার এখান থেকে দুই ধরনের আছে, এরকম নিতে পারবেন, এরকম নিতে পারবেন, আবার এরকম নিতে পারবেন, হ্যাঁ। ধরেন আমরা এটাই সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা আরও কাস্টমাইজ করে নিতে পারবো, হ্যাঁ। কোথায় কোথায় দেখাবে, পোস্টে দেখাবে নাকি পেজে দেখাবে নাকি টেমপ্লেটে দেখাবে। সো আমরা কিন্তু এখানে একটা পেজে আছি, এটা কিন্তু একটা পেজে ছিলাম, তাই না। সো পেজে কিন্তু আপনার এখানে আহ, দেখাবে না, কারণ হলো এখানে পেজ সিলেক্ট নাই। আমরা পেজটাও সিলেক্ট করে দিই, টেমপ্লেটও সিলেক্ট করে দিই, যেন সব জায়গায় অ্যাভেলেবেল হয়, ঠিক আছে। আমরা দিলাম। এখন যদি আমরা রিলোড করি, ঠিক আছে, এখন যদি রিলোড করি তাহলে আমরা সব জায়গায় দেখতে পারবো এটা, আশা করি। আচ্ছা, দেখা যাচ্ছে না, আমরা দেখি একটু কেন দেখা যায় না। আচ্ছা, পোস্টেও তো দেখা যাচ্ছে না, আমরা দেখি সোশ্যাল নেটওয়ার্ক আমাদের কি অ্যাড করে দিতে হবে। আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড করে দিই, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই চারটে অ্যাড করি এবং চারটে সিলেক্ট করি। আচ্ছা, হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কগুলো অ্যাড করে দিতে হবে সম্ভবত। মানে আমি আপনার সোশ্যাল পার্ক যেটা, সেই প্লাগিংটা ইউজ করি, ঠিক আছে, এটা ইউজ করি নাই, এটা আজকে ফার্স্ট ইউজ করতেছি, তবে এটা মোটামুটি জনপ্রিয় আছে, ঠিক আছে, এই জন্য নিলাম আর কি। হ্যাঁ, এখন আসছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এখন চলে আসছে।
সো ইয়ে করে দিতে হবে আর কি, এগুলো অ্যাড করে দিতে হবে। এবং আপনার সো এখন দেখতে পাচ্ছি যে আপনার আসছে এখানে, হ্যাঁ এখানে আসছে। তো বিষয় হলো যে আপনার এগুলো আপনি প্লাগইনগুলো হয় কি, এগুলো তো অ্যাপসের মতো, ওই যে বললাম, নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন যে আপনি ঘাটাঘাটি করে কিন্তু আমরা বের করে ফেললাম যে এইভাবে কাজ করে এটা। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে রাউন্ড শেপ নাকি নেবেন না রেক্টাঙ্গুলার নেবেন, এগুলো কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। বাটন সাইজ কীরকম হবে, লার্জ সাইজ হবে নাকি স্মল সাইজ হবে, সাইজটা কীরকম হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনি এগুলো বাটন কালার কীরকম হবে, বাটন হবার কালার কীরকম হবে, এগুলো আপনি এখান থেকে সবগুলো আপনি মানে সেটিংস করে নিতে পারবেন। ঠিক আছে, আমরা এখান থেকে সেভ এন্ড চেঞ্জ দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ এটা প্লাগইন। তারপরে এখানে যদি ইনলাইন কন্টেন্টে আসি, দেখেন এখানেও কিন্তু আপনার সেম কাজটাই করতে হবে। কোথায় কোথায় দেখাবে, আমরা পোস্ট পেজ দুইটাই সিলেক্ট করে দিলাম। এখান থেকে কি কি দেখাবে আমরা সেগুলো একটু সিলেক্ট করে দেই। ধরেন এই যে এটাই সিলেক্ট করছি, ঠিক আছে। তারপর আপনার এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিই, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন অ্যাপ্লাই করে দিচ্ছি। এখান থেকে এটা সিলেক্ট করছি আমরা, এন্ড এখানে সেভ এন্ড চেঞ্জ দিচ্ছি। তাহলে এখন আমাদের পোস্টের নিচেও কিন্তু সেম সেম জিনিসটা দেখাবে। দেখছেন পোস্টের নিচেও এখন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে শেয়ার করে দিতে পারবে মানুষ। বুঝতে পারছেন? সো আমরা কিন্তু আপনার এইভাবে বিভিন্ন প্লাগইন ইউজ করে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, সো এই ছিল আপনার বেসিক ওয়ার্ডপ্রেসের বেসিক যদি বলি। আর আরো অনেক বিষয় আছে এদিকে দেখতে পাচ্ছি। তো এগুলো আপনার এখানে যেমন টেমপ্লেটের বিষয়টা, এটা আসলে প্লাগইন থেকে আসছে, এই জন্য দেখাচ্ছে না এলিমেন্টর ইউজ করলে। তো এটা আপনার এই যখন আমরা পেজ ডিজাইনিং এর বেসিক ডিজাইন দেখবো, তখন এই প্লাগইনটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো ঠিক এভাবে করতে পারবেন দেখে দেখে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন মানে ইনস্টলেশন, তারপরে আপনার এই যে কিভাবে পোস্ট ক্রিয়েট করে, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, হ্যাঁ বেসিক যে কাজগুলো থাকে, ডিলিট করা, তারপর পোস্ট ক্রিয়েট করা, হ্যাঁ পেজ পাবলিশ করা, এই ধরনের কাজগুলো, প্লাগইন অ্যাড করা। তারপরে আরেকটা আছে, এটা আছে মিসিং ছিল, অ্যাপিয়ারেন্স যদি আসেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেটা আমরা মিসিং হয়ে গেছে, এটাও দেখে নিই একটু। এই অ্যাপিয়ারেন্স থেকে আপনি এখানে থিম অ্যাড করতে পারবেন। এই যে এখানে থিম আছে না, এই যে আমরা যে থিমগুলো ইউজ করছি এখানে, হ্যাঁ এই যে থিম আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের থিম আছে, আমি একটা থিম ইউজ করছি, সেটা হলো জেনারেট পেজ। ঠিক আছে, এখানে অনেক থিম আছে, আপনি যদি এখানে আসেন, অ্যাড নিউতে আসেন, আপনি অনেক ফ্রি থিম পাবেন, যে থিমগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি পেড থিম থাকে, কোনো থিম কিনা থাকে, তাহলে আপনি এখান থেকে আপলোড থিমে ক্লিক করে আপনি থিমটা আপলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা ফ্রি থিমও ইউজ করতে পারি। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, এই থিমগুলো দেখতে যেরকম লাগছে, যত সুন্দর লাগছে, আপনি যখন ইনস্টল করবেন ওইরকম নাও আসতে পারে। ঠিক আছে, কারণ এই প্রত্যেকটা থিমেরই ফ্রির সাথে সাথে পেইড ভার্সন থাকে। সো পেইড ভার্সনে আপনার বেসিক্যালি সব ধরনের কাজ করা যায়, কিন্তু ফ্রি ভার্সনে আপনার এত কাজ করা যায় না। ঠিক আছে, ধরেন আমরা এখান থেকে একটা থিম নিতে চাচ্ছি, ধরেন আমরা এখান থেকে মার্কেটিং রিলেটেড কোনো একটা পেজ থিম খুঁজে বের করি, ধরেন মার্কেটিং রিলেটেড। দেখেন এখানে আপনার মার্কেটিং রিলেটেড থিম আমরা এখানে অনেকগুলো আছে, তাই না? আমরা যে কোনো একটা থিম নিতে পারি এখান থেকে। ধরেন আমরা দেখলাম, দেখার পরে ধরেন আমাদের ধরেন কোন থিমটা, ধরেন একটা পছন্দ হয়েছে, ধরেন। তো দেখেন এখানে আমরা ধরেন এই থিমটাই আমাদের পছন্দ হয়েছে, তো এটা আমরা ইনস্টল করে নিতে পারবো। তো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করলাম, এন্ড এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারবো। ঠিক আছে, সো অ্যাক্টিভেট করলে এখানে আপনার যদি রিলোড করি, তাহলে চেঞ্জেসটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে যে চেঞ্জেসটা আছে এটা দেখতে পারবো। সো এখানে চেঞ্জেস দেখতে পাচ্ছি না, তার একটা কারণ আছে। কারণ হলো এই যে টেমপ্লেটটা এখানে ইউজ করছি, এটা একটা মানে এলিমেন্টর দিয়ে করা, এই জন্য এটার মানে চেঞ্জেসটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু আপনি যখন এলিমেন্টর দিয়ে মানে কাজ করবেন না, তখন এই চেঞ্জেসটা আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই সাইড বার চলে আসছে, এই বিষয়গুলো চলে আসছে, আগে কিন্তু ছিল না। হ্যাঁ,
আর এই পোস্টগুলোতে ঝামেলা আছে, আমি আগে যে পোস্টগুলো ক্রিয়েট করছিলাম এখানে সবগুলো কোড চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে। ব্লগে আসলে দেখেন, ব্লগে কিন্তু আগে এরকম ছিল না, এখন কিন্তু এরকম আছে, এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু এরকম ছিল না। সো এখান থেকে আমরা এগুলো মানে মেনটেন করতে পারবো। সো আমরা যদি আবার থিমে আসি, থিম থেকে দেখেন আমি যে জেনারেট পেজ ইউজ করছিলাম, এই জেনারেট পেজটা মানে চলে গেল, আপনার কিন্তু এটা ইউজ হচ্ছে, তাই না? আবার যদি জেনারেট পেজটা অ্যাক্টিভেট করে নিই, তাহলে দেখবেন আগের মতো আবার ঠিক হয়ে গেছে সব কিছু। দেখেন এখানে চেঞ্জেস, দেখছেন চেঞ্জেস কিন্তু চলে আসলো। হ্যাঁ, সো আপনি এখান থেকে থিম ইনস্টল করতে পারবেন, কোনো থিম ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন, আননেসেসারি থিমগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, যে থিমগুলোতে আপনি ইউজ করেন না, ঠিক আছে। কারণ এই থিমগুলো কিন্তু আপনার কি করে, যে সাইডে লোডিং স্পিডটা বাড়াই ফেলে, ঠিক আছে। তো এই থিমগুলো যেহেতু আমরা এখানে মানে প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিই। যে থিমটা ইনস্টল থাকবে সেটাই আমরা ইউজ করবো, আর বাকিগুলো আমাদের আর প্রয়োজন নাই এখানে, ঠিক আছে। তো আমরা আননেসেসারি থিমগুলো এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। সো এভাবে আমরা এখান থেকে থিম আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। থিম কাস্টমাইজেশনের বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে না, ঠিক আছে। তো এইভাবে থিম অ্যাক্টিভেট করতে পারবেন, আবার থিম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে।